আজ আমি আলোচনা করব ছোটদের টেনশন কমাতে কি করবেন, বাবা মায়েদের জন্য প্যারেন্টিং টিপস। আপনার সন্তানের, ছোট সন্তান বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সন্তানের, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের অনেক রকম টেনশন হয়, আপনারা জানেন, বাড়িতে, স্কুলে। তো তাদের টেনশন কাটাতে আমি পয়েন্ট আকারে কতগুলো কথা আমি অভিভাবকদের জন্য বলবো, যেগুলো কিছু করবেন, কিছু করবেন না, কি করবেন এবং কি করবেন না। পয়েন্ট নাম্বার 1, বাচ্চা ধরুন পড়া পারে না বা খুব ভালো পারফর্ম করে না, বা আপনি যতগুলো ঘন্টা পড়তে বসাতে চান করে না। তো এসব কারণে আপনি দেখেন মাঝে মধ্যে মারধর করছেন। এটা কিন্তু কখনো করবেন না। এই যে শারীরিক নিগ্রহ, এতে কিন্তু বাচ্চার মধ্যে উৎকণ্ঠা চলে আসে, তারা ভয় পেতে শুরু করে। এবং মনে রাখবেন, এতটাই হতে পারে যে কালক্রমে এই ভয়, এই ফিয়ার সাইকোসিস রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। ফলে বুঝতেই পাচ্ছেন কতটা টেনশনে থাকে বাচ্চারা। তাহলে তাদের আদর ভালোবাসা দিয়ে আপনি তার কাছ থেকে যা করাতে চাইছেন, এডুকেশনাল পারফরমেন্স ভালো করার জন্যে, সেটা বলে বুঝিয়ে করাতে হবে। কখনোই ভয় দেখিয়ে বা শারীরিক নিগ্রহ করে, ফিজিক্যাল অ্যাসল্ট করে কখনোই সেটা আমরা করব না। পয়েন্ট নাম্বার 2, আপনার সন্তানের সামনে কখনোই আপনারা অভিভাবিকারা আপনারা তর্কাতর্কি বা ঝগড়াঝাটি কখনোই করবেন না। কেননা তাদের যে নরম মন, ডেলিকেট মন, সেখানে কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করে। কেননা বাড়ির পরিবেশে যদি এই দাম্পত্য কলহ, আপনাদের মনোমালিন্য, এগুলো বাড়ির মধ্যে চলতে থাকে, বা ধরুন পিতা মাদকাসক্ত, বাবা মা ঝগড়া করছেন বাড়িতে, এই সব পরিস্থিতি যদি বাড়িতে থাকে, তাহলে সন্তানদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে, তাদের মনোযোগের ঘাটতি দেখা দেবে এবং তারা ভয়ের পরিবেশে থাকবে, সবসময় টেনশানের মধ্যে থাকবে। তো এই টেনশন আমরা নিজেরাই দিই। এগুলো কিন্তু খুব সচেতনভাবে যদি বন্ধ করা যায়, তর্কাতর্কি ঝগড়াঝাটি করা বন্ধ করা যায় ছাত্রছাত্রীদের সামনে, সন্ততিদের সামনে, তাহলেও কিন্তু আমাদেরই মঙ্গল। পয়েন্ট নাম্বার 3, অনেকেই দেখবেন বাচ্চাদের ভয় দেখিয়ে অনেক কাজ করানোর চেষ্টা করে, খাওয়ানোর বা পড়ানোর। অনেকে দেখবেন ভয়ঙ্কর জন্তু জানোয়ারের গল্প শোনায়, ভূত প্রেত ব্রহ্মদত্তি এসব গল্প শোনায়। আমরা ভাবি যে তাতে হয়তো আমাদের উপকার হয়, বাচ্চাকে দিয়ে যা করাতে চাইছি তা আমরা করিয়ে নিতে পারি, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এই যে ভয়, এই যে ফিয়ার, এখান থেকেও বাচ্চাদের ফিয়ার সাইকোসিস হতে পারে। এবং এই অমূলক ভয় দেখতে দেখতে বাচ্চারাও কিন্তু কালক্রমে মনোরোগের শিকার হয়ে পড়তে পারে। এবং বুঝতেই পারছেন, এই ধরনের ভয় থেকে তাদের মনোযোগের ঘাটতি হতে পারে, তাদের স্মৃতি সমস্যা হতে পারে। তো এই ধরনের ভয় দেখানো একদমই চলবে না, অভিভাবকদের সেটা অবশ্যই বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 4, দেখবেন আমাদের রাজ্যে, আমাদের দেশে বা সারা পৃথিবীতেই ধর্মচর্চা তো অবশ্যই ভালো, কিন্তু ধর্মচর্চার সাথে অনেক সুপারস্টিশন বা কুসংস্কার কিন্তু জড়িয়ে থাকে। সেগুলো আমরা বাচ্চাদের শেখাই। তো তাতে কি হবে? তাতে না, বাচ্চা সে তো বোঝে না অতটা, শুধু রিচুয়ালস পালন করে তাকে কেন্দ্র করে এমন কিছু অমূলক কাল্পনিক গল্প তাকে শেখানো হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, যার থেকে সে কিন্তু কালক্রমে মনোরোগের শিকার হয়ে যেতে পারে। তো ধর্মচর্চার সাথে জড়িত কুসংস্কারগুলো থেকে, সেগুলো যাতে আমরা নিজেরা না শেখাই, বা সেই ধরনের জিনিস তারা যেন ইউটিউব থেকে না শেখে, টিভি থেকে দেখে না শেখে, কোনো সেই ধরনের বই যেন তারা না পড়ে। কেননা এই জিনিসগুলো তাদের মনের যে গঠন, তাদের যে ব্যক্তিত্বের বিকাশ, সেটার জন্যে ভীষণভাবে নেতিবাচক প্রভাব ফেলে এবং তাদের পড়াশোনায় ভীষণভাবে ক্ষতি হয়। পয়েন্ট নাম্বার 5, সন্তান আপনার স্কুলে যায়, তো স্কুলে তো ছাত্রছাত্রীরা বুলিংয়ের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, শারীরিক মানসিক। তো সেরকম ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে আপনাদেরই এগিয়ে এসে জানার পরে নিয়মিত খবর রাখতে হবে স্কুলে কি ঘটছে না ঘটছে আপনার সন্তানের কাছে। তো আপনাকে এগিয়ে এসে স্কুলে যেতে হবে, স্কুলের অথরিটির সঙ্গে কথা বলে। কেননা এই যে স্কুল ফোবিয়া তৈরি হয়ে যাবে বাচ্চাদের, এর থেকে প্রচণ্ড টেনশন শুরু হবে। তো স্কুলের পরিবেশে বাচ্চা যাতে বুলিংয়ের শিকার না হয়, বা হলেও তার পরবর্তী যে বাস্তবসম্মত পদক্ষেপ আপনাকে করতে হবে স্কুলের অথরিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে, সেগুলো কিন্তু যথাশীঘ্র করতে হবে। এবং করার পরে আপনার সন্তানকে এমন একটা আত্মবিশ্বাস তার মনে জাগ্রত করতে হবে, তাকে কনফিডেন্স দিতে হবে যে ভবিষ্যতে সে যেন ফিল করে যে না, সে স্কুলের পরিবেশে নিরাপদ, তার যেন স্কুলে যাওয়ার সময় কোনো রকম টেনশন না হয়। পয়েন্ট নাম্বার 6,
পাড়াতে বা গ্রামাঞ্চলে অনেক সময় এরকম শুনি আমরা, দেখা যায় যে ধরুন ছোট বাচ্চা বাইরে খেলা করছে বিকেলবেলায়, সন্ধে হব হব, তো সে হয়তো জানে যে প্রতিদিন তার মা এসে মাঠ থেকে তাকে বাড়ি নিয়ে যায়, তো তার মাকে দেখতে পাচ্ছে না যথাসময়ে, তো ছেলেটি বা মেয়েটি হয়তো কাউকে দেখলো, বয়স্ক তাকে বড়দের কাউকে দেখলো, জিজ্ঞেস করলো আমার মা কোথায় দেখেছো বা আমার মা কি এসেছে, তিনি হয়তো বলে দিলেন তোমার মা হারিয়ে গেছে, তোর মা আর ফিরে আসবে না। এই কথাগুলো কখনো কোনো বাচ্চাকে, না নিজের সন্তানকে না অন্যের সন্তানকে কখনো বলবেন না, কেননা বাচ্চাদের জীবন কিন্তু পুরোটাই মা কেন্দ্রিক, অনেকাংশেই মা কেন্দ্রিক। তো সে যদি হঠাৎ করে শোনে আমার মা আর ফিরে আসবে না, আমার মা আর নেই, আমার মা হারিয়ে গেছে, তো তার মনে যে হঠাৎ শক তৈরি হবে, এটা এমন একটা ধরনের শক অ্যামনেশিয়া বলা হয়, যে সে মানে জড়বুদ্ধি হয়ে যেতে পারে, তার চিন্তা করার শক্তি হঠাৎ করে হারিয়ে ফেলতে পারে, এবং তার থেকে সে প্রচণ্ড উদ্বেগের মধ্যে থাকবে, এবং তার থেকেই তার টেনশন হবে। তো এই ধরনের টেনশন কিন্তু কখনোই আমাদের নিজের সন্তানের তো নয়, অন্যের সন্তানের জন্য এরকম আচরণ আমরা যেন বড়রা কখনোই না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পয়েন্ট নাম্বার 7, আপনার সন্তানকে সবসময় একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, আলাদা একজন ইন্ডিভিজুয়াল হিসাবে ট্রিট করবেন। মনে রাখবেন তারও আত্মসম্মান আছে, আপনার ছেলেটির, আপনার মেয়েটির, তারও আত্মসম্মান আছে, এবং সে যেহেতু আস্তে আস্তে করে বড় হচ্ছে, বুঝতে শিখছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার তৈরি হচ্ছে, তাহলে সে যা বলতে চাইছে, করতে চাইছে, সবসময় আপনারা তার বিরোধিতা করবেন না, বাধা দেবেন না। মন দিয়ে সে কি চাইছে, বলতে চাইছে, সেগুলো শুনবেন। এগুলো যদি তাদের কথা যদি না শোনা হয়, তাহলে তাদের যে সেলফ কনফিডেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং সে তো জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেই সিদ্ধান্তগুলো একদিনে নিচ্ছে না, নিতে নিতে এগোচ্ছে, একটা প্রসেসের মধ্যে থাকছে। আপনি যখন সেখানে বাধা দিচ্ছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তখন তার মনে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা এবং টেনশন তৈরি হচ্ছে। এই টেনশন যেন আমরা তাদের না দিই। তারা কি চাইছে, কেন চাইছে, সেগুলো শুনে বাস্তবসম্মত সিদ্ধান্ত এমনভাবে আমাদের নিতে হবে যেন তাদের শিক্ষা জীবনে এগিয়ে চলার পথে তার অনেক উপকার হয়। পয়েন্ট নাম্বার 8, ছোটোবেলায় আমিও দেখেছি, দেখবেন অনেকে ছোট বাচ্চাদের, বিশেষত খুব ছোট বাচ্চা যারা, ছোট বাচ্চাদের নিয়ে উপরের দিকে ছুঁড়ে দিয়ে আবার ধরে, মানে লোফালোফি খেলে, একজন একাই করে বা দুজন মিলে করে। এটা কখনোই করবেন না। অনেক সময় দেখি বাচ্চা হয়তো একটু হাসছে, কিন্তু আসলে বাচ্চা ভয় পাচ্ছে। এই বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে লোফালোফি খেলাটা কিন্তু অনেক রকমভাবেই খারাপ। মানে তার ওই ছোট্ট হৃৎপিণ্ডে কিন্তু ভীষণভাবে চাপ পড়ে, সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, এবং যদি হাত ফসকে পড়ে যায় কত বড় বিপদ হবে সে তো আপনারা বুঝতেই পারছেন। তো এই কাজটা কখনো করবেন না। বাচ্চাদের টেনশন বাড়তে এটা কিন্তু ভীষণভাবে সাহায্য করে, এটা আমাদের কখনোই করা উচিত নয়। পয়েন্ট নাম্বার 9, বাচ্চাকে নিয়ে, সন্তানকে নিয়ে আপনারা যেখানে থাকেন, চেষ্টা করতে হবে সেই বাড়ি এবং বাড়ির চারপাশের পরিবেশটা এমনভাবে গড়ে তুলতে যাতে সেখানে চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড় এসব না হয়, কম হয়। বা বাড়ির মধ্যে আপনার সন্তান একটি ঘরে পড়াশোনা করছে, আর একটি ঘরে আপনি গাঁক গাঁক করে গান শুনছেন, বা জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখছেন, বা কেউ পুরুষ মানুষরা হয়তো ক্রিকেট ম্যাচ দেখছেন, এগুলো না করলেই ভালো। কেননা এগুলোতে মনোসংযোগ ব্যাহত হয়। সে হয়তো তখন মন দিয়ে পড়াশোনা করতে চাইছে, তো তার পড়াশোনা তার ছন্দে না হলে কি হবে, তার উদ্বেগ হবে, উৎকণ্ঠা হবে, তার টেনশন হবে। তো এই ধরনের টেনশন কখনোই বাচ্চাদের দেওয়া উচিত নয়। পয়েন্ট নাম্বার 10, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ছোট বাচ্চাদের সঙ্গে তো আমরা রাত্রিবেলায় অভিভাবক মানে বাবা মায়েরা ঘুমন, তো বাবা মায়েরা যে শারীরিক মিলন করেন, সেক্সুয়াল ইন্টারকোর্স করেন, কখনোই বাচ্চাকে পাশে রেখে কখনোই কিন্তু সেটা করবেন না। কোনো কারণে যদি বাচ্চা সেটি দেখে ফেলে, তাহলে কিন্তু তার মনে যে মেন্টাল ট্রমা তৈরি হবে, তার মনে যে আঘাত লাগবে, কেননা সেটা সে কখনো দেখেনি, অভ্যস্ত নয়, তার থেকে কিন্তু ভয়ঙ্করভাবে তার টেনশন হবে, এবং অনেক বাচ্চা এইসব কারণে কিন্তু মনোরোগেরও শিকার হয়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটি। পয়েন্ট নাম্বার 11, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল গোয়িং, তারা কি করে না, অন্য সহপাঠীদের থেকে হয়তো পিছিয়ে পড়ছে পড়াশোনায়, সবাই তো একই মেরিটের হয় না। তো দেখবেন বাড়িতে এসে আপনাদের সঙ্গে বা স্কুলেও তারা আলাপ আলোচনা এমনভাবে করে যে আমি তো পড়াশোনায় ভালো নয়, আমি পিছিয়ে পড়ছি। এই যে তুলনা প্রতিতুলনা করে, এবং তার কারণে তার মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা হয়, এটা যদি আপনি কখনো জানেন, আপনারা বাবা মায়েরা যদি জানতে পারেন আপনার সন্তানের এরকম হচ্ছে, তাহলে তাকে নিয়ে শান্তভাবে আলাদা করে বসে তাকে বোঝান যে প্রত্যেকটা ছেলে মেয়ের তাদের মেরিট আলাদা রকমের। তুমি তোমার মতো করে চেষ্টা করে তোমার বেস্ট পারফরমেন্স তোমার পড়াশোনার জন্য দাও,
বাড়িতে পড়াশোনা করো, স্কুলে মনোযোগ দিয়ে পড়াশোনা শোনো, বাড়ি ফিরে তোমার সমস্ত সর্বশক্তি দিয়ে, মনোযোগ দিয়ে, ফোকাস, অ্যাটেনশান রেখে তুমি পড়াশোনা করো। যতটা সাফল্য তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য ইম্পর্ট্যান্ট। অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করো না। এগুলো খুব যত্ন করে সন্তানকে বোঝাবেন, দেখবেন তার টেনশন কেটে যাবে এবং সে নিজের ছন্দে খুব ভালো পারফর্ম করতে করতে উঁচু ক্লাসে উঠতে উঠতে এগিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 12, ধরুন আপনাদের দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। তো অনেক ফ্যামিলিতে দেখেছি, ছোটোবেলাতে আমারও অভিজ্ঞতা হয়েছে, অনেক প্রতিবেশীতে দেখেছি যে দুই সন্তানকে দুরকমভাবে ট্রিট করছে। কাউকে বেশি আদর যত্ন করছে, আরেকজনকে করছে না, অবহেলা করছে। এটা খুব দুঃখজনক। অভিভাবক হিসাবে, বাবা মা হিসেবে দুই সন্তানকে সবসময় সমান চোখে দেখবেন। তাদের স্বাস্থ্য সমস্যা, তাদের পড়াশোনার সমস্যা, তাদের সব কিছু, তাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে সমান চোখে অভিভাবকদের দেখা উচিত। তবেই কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক, এই যে লিঙ্গ বৈষম্য, এরকম কোনো ভাবনা আজকের একবিংশ শতাব্দীর এই যুগের অভিভাবকদের কারোরই থাকা উচিত নয়। এবং প্রার্থনা করি যেন এসবের ঊর্ধ্বে উঠে আমরা সবাই সন্তান প্রতিপালন করতে পারি। ফলে এটা আমরা কখনোই করব না, কেন এর থেকে যে ঠিকঠাক পরিচর্যা পাচ্ছে না, আদর ভালোবাসা পাচ্ছে না, যদি কোনো সন্তান বুঝতে পারে, কোনো ছেলে বা কোনো মেয়ে, তাহলে কিন্তু সে টেনশনের শিকার হবে, তার পড়াশোনা আস্তে আস্তে পারফরমেন্স খারাপ হতে শুরু করবে। এগুলো কিন্তু কখনোই করা উচিত নয় আমাদের। পয়েন্ট নাম্বার 13, নিজের সন্তানকে, নিজের বাচ্চাকে কখনো অন্যের কোনো বাচ্চার সাথে তুলনা করবেন না। সবাই যে যার মতো করে প্রতিভাবান, প্রতিশ্রুতিবান। তো আপনি কখনোই বলবেন না যে ও তো রিক্সাওয়ালার ছেলে, তোর থেকে দেখ কত ভালো রেজাল্ট করে। এসব কথা কখনো বলতে নেই। আমাদের উচিত সবসময় তার যে ভুল ত্রুটি আছে সেগুলো তাকে সংশোধন করে দিয়ে কিভাবে সে পড়াশোনা করলে তার জীবনে এগিয়ে যাবে সেইটা তাকে বোঝানো। কখনোই ওই পরিবেশের মধ্যে ফেলবেন না যে সবসময় তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোর দ্বারা এটা হবে না, তুই এটা পারবি না, তুই কেন করছিস না, ও তো পারে। এরকম কখনো বলতে নেই। সে কেন পারছে না সেই কারণগুলো বুঝে যদি সমাধান করে দেন, তাহলে সে কিন্তু আপনাদের উপরে কনফিডেন্স পাবে, ভরসা পাবে এবং তার এই সংক্রান্ত যে টেনশন সেটা কেটে যাবে। এবং টেনশন কেটে গেলেই কিন্তু তার মনের আকাশ রৌদ্র করজ্জ্বল হয়ে উঠবে এবং পড়াশোনায় সে সুন্দরভাবে এগিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 14, সন্তান মানুষ করাকে কেন্দ্র করে বাবা মায়ের মধ্যে অনেক কথা কাটাকাটি, মনোমালিন্য, অনেক তর্কাতর্কি চলে। সেগুলো কখনোই ওই আপনার সন্তানের সামনে করবেন না। তাতে তার টেনশন হয়, উদ্বেগ হয়, উৎকণ্ঠা হয় এবং সে সিদ্ধান্তহীনতায় ভোগে যে সে মায়ের পক্ষ নেবে না বাবার পক্ষ নেবে। অ্যাকচুয়ালি মা যদি কোনো সিদ্ধান্ত সন্তানকে জানায়, সন্তান যেন এরকম ফিল করে যে এটা বাবা মায়ের যৌথ সিদ্ধান্ত। বাবা যদি কোনো সিদ্ধান্ত সন্তানকে জানায়, সে যেন ফিল করে এটাও বাবা এবং মায়ের সম্মিলিত সিদ্ধান্ত। এভাবেই সন্তানকে মানুষ করতে হবে, তাহলে তার আর কোনো রকমভাবে টেনশন হবে না এই সংক্রান্ত ব্যাপারে। পয়েন্ট নাম্বার 15, শেষ পয়েন্ট এটি। আপনার সন্তান তো বুঝতেই পারছেন বাচ্চা, ছোট, তো অপ্রাপ্তবয়স্ক, সে একটা অন্যায়, একটা ভুল করতেই পারে, হয়তো ব্লান্ডার। তো আমরা সবাই পরিবারের বা আত্মীয় স্বজনরা রে রে করে তেড়ে উঠি, চিচি করি। এটা কখনোই করতে নেই। অনভ্যস্ত ভুল করে ফেলেছে, তাহলে তাকে বোঝাতে হবে সেই ভুল যেন কখনো রিপিট না হয় এবং সেটাকে কেন্দ্র করে তার মধ্যে, কেননা চরিত্র গঠন একটা প্রসেস। একটা ভুল, একটা অন্যায় কিন্তু কখনো চরিত্রের উপরে এত বড় প্রভাব ফেলে না যে তার চরিত্র গঠন প্রক্রিয়াটাই শেষ হয়ে যায়। কখনো এটা হয় না। তো বাবা মায়ের কিন্তু আগলে রেখে তার ভুল সংশোধন করে তার চলার পথে, তার চরিত্র গঠনে, তার ব্যক্তিত্বের উৎকর্ষের জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। না হলে কিন্তু যদি ওই ধরনের কথা তাকে সবসময় শোনানো হয়, কোনো একটা অন্যায়কে, ভুলকে কেন্দ্র করে কথায় কথা তাকে যদি খোঁটা দেওয়া হয়, তাহলে কিন্তু সে উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে থাকবে এবং টেনশনের শিকার হবে এবং পড়াশোনা যখন সে মন দিয়ে করতে বসবে তখন তার মনোসংযোগ বিঘ্নিত হবে। ওই কথাগুলোকে কেন্দ্র করে তার মন বিক্ষিপ্ত হবে এবং তার পারফরমেন্স কিন্তু খারাপ হতে থাকবে। তো এই সব ধরনের টেনশন আমাদের বাচ্চাদের কখনোই দেওয়া উচিত নয়। সব মিলিয়ে আমরা যেটা বুঝলাম যে প্যারেন্টিং টিপসের অন্যতম একটা দিক হচ্ছে ছোট বাচ্চাদেরও টেনশন হতেই পারে, অনেক কারণ, কিন্তু সেগুলোকে নিয়ে যদি বুদ্ধিদীপ্ত সমাধানের পথ আমরা অভিভাবকরা নিজেদের মতো করে খুঁজে নিয়ে নিজের সন্তানের জন্য, তাহলে আমরা নিজেরাই এর সমাধান বের করে নিতে পারব। ধন্যবাদ।